দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি যমুনা আইডেস্কে। শুরুতেই দেখে নেব শিরোনামগুলো। ভারতে করোনায় 4 লাখ ছাড়ালো দৈনিক সংক্রমণ। কিছু রাজ্যে 18 বছর বয়সীদের জন্য টিকাদান শুরু। কোভিড হাসপাতালে আবারও আগুনের ঘটনা। মহামারীর সময় অনন্য ভূমিকা সাধারণ ভারতীয়দের, অলংকার বিক্রি করে মানব সেবা। দিল্লির ভয়াবহতার চিত্র তুলে ধরলেন 2 বাংলাদেশি শিক্ষার্থী। এগুলো সহ আরও খবর জানাতে আছি আমি সৌমিত্র শুভ। করোনা সংক্রমণের সব রেকর্ড ভাঙার পর এখন ভয়াবহতার নিত্য নতুন মাইল ফলক তৈরি হচ্ছে ভারতে। শুক্রবার দেশটিতে 4 লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। টানা 4র্থ দিনের মতো মৃত্যু হয়েছে 3,500-এর বেশি মানুষের। প্রাণহানির তালিকায় এখনও শীর্ষে মহারাষ্ট্র। দিনে 8 শতাধিক মৃত্যু রাজ্যটিতে, 400-র কাছাকাছি প্রাণহানির তথ্য দিয়েছে দিল্লি। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মহামারীর পুরো সময়ে যত প্রাণহানি হয়েছে তার 23% হয়েছে শুধু এপ্রিলে। স্বাস্থ্য বিষয়ক গবেষকদের শঙ্কা, মে মাসে আরও ভয়াবহ হবে মহামারী পরিস্থিতি। দৈনিক সংক্রমণের হার 50% পর্যন্ত বৃদ্ধি পাওয়ার শঙ্কা তাদের। করোনায় ভারতে 2,12,000-এর মতো প্রাণহানি, সংক্রমিত 1,92,00,000-এর কাছাকাছি। ডোজ স্বল্পতার মধ্যেই শুরু হলো প্রাপ্তবয়স্ক ভারতীয়দের করোনার টিকাদান কর্মসূচি। ফলে 18 বছর থেকে 44 বছর বয়সীরাও পাচ্ছেন ভ্যাকসিন। মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, গুজরাট ও ওড়িশায় শুরু হলো এই কার্যক্রম। অবশ্য সংকটের কারণে রাজ্যগুলোর বেশিরভাগ জেলায় আজ দেয়া যাচ্ছে না টিকা। রাজধানী নয়াদিল্লি সহ পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক সরকার জানিয়ে দিয়েছে তাদের হাতে নেই পর্যাপ্ত ডোজ। সুতরাং এই মুহূর্তে প্রাপ্তবয়স্ক সব ভারতীয়দের ভ্যাকসিন দেওয়া অসম্ভব। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে শুক্রবার রাত 9:30 পর্যন্ত কোউইন অ্যাপে টিকা পাবার জন্য নিবন্ধন করেছেন 3.25 কোটি মানুষ। এছাড়া রাজ্যগুলোয় 16,33 লাখ ডোজ পাঠানোর কথাও জানিয়েছে কেন্দ্রীয় সরকার। মানুষ মানুষের জন্য, প্রতিনিয়ত কথাটির বাস্তব রূপ দেখছে মহামারীতে বিপর্যস্ত ভারতীয় শহরগুলো। সীমিত সরঞ্জাম নিয়ে নিরুপায় চিকিৎসক, হাসপাতালগুলো। সেই সময় মানবতার সেবায় এগিয়ে আসছেন সাধারণ মানুষজন। ধর্মের ভেদাভেদ ভুলে করছেন সহযোগিতা। যার যতটুকু সামর্থ্য সেটা নিয়েই ঝাঁপিয়ে পড়ছেন অদৃশ্য শত্রুকে পরাজিত করার লড়াইয়ে। ইন্দোর শহরের এ অটোরিকশা ভারতের মহাসড়কে চলমান আর 10টা যানের মতোই, কিন্তু ভেতরে উকি দিলে বোঝা যায় মৌলিক পার্থক্য। রয়েছে অক্সিমিটার থেকে অক্সিজেন সিলিন্ডার পর্যন্ত অ্যাম্বুলেন্সের সব প্রাথমিক সরঞ্জাম। অ্যাম্বুলেন্স পেতে মানুষের ভোগান্তি দেখে মালিক নিজের এই একমাত্র আয়ের উৎসকেই উৎসর্গ করেছেন জনসেবায়। মানুষ তার প্রিয়জনকে বাঁচাতে কাঁধে নিয়ে দৌড়াচ্ছে, কেউ বা তুলে নিয়েছেন ঠেলা গাড়িতে। খোলা আকাশের নিচে দেয়া হচ্ছে অক্সিজেন। সেই সময় মাথায় একটা আইডিয়া এলো, অটোরিকশাটা কেন অ্যাম্বুলেন্স বানিয়ে ফেলছি না। স্ত্রীর গহনা বিক্রি করে 5,000 রুপি পেলাম, সেটা দিয়ে কিনেছি সরঞ্জাম। মহামারী ভয়াবহ সময়েও দিন রাত মানুষের সেবায় দৌড়ঝাঁপ আহমেদাবাদের এই প্যারামেডিক নারীর। অ্যাম্বুলেন্স নিয়ে ছুটছেন শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে। হাসপাতালে যেসব মুমূর্ষু রোগী বেড পান না, গাড়িতেই চলে তাদের চিকিৎসা। প্রয়োজনে বাড়ি বাড়ি দিচ্ছেন সেবা। পরিবারের সবাই আমাকে নিয়ে আতঙ্কিত। ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কাজ করছি, রাতে ফিরছি বাড়িতে। তবুও মানসিকভাবে তারাই যোগাচ্ছেন ছুটে চলার শক্তি। একজন করোনা রোগীকেও প্রাথমিক চিকিৎসা দিতে পারলে সেটাই আমার সাফল্য। অবশ্য রাজধানীর ভয়াবহতার সাথে অন্য কোনো শহরের তুলনা চলে না। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। মৃতদেহ সৎকার করতেও ভোগান্তির শেষ নেই। সেখানে শোকাহত পরিবারগুলোর সহযোগিতায় এগিয়ে এসেছে অনেক মানবাধিকার সংগঠন। ব্যক্তিগত প্রয়োজনের চেয়েও বড় হয়ে উঠেছে সময়ের চাহিদা। মাত্র 2 দিন আগেও চাচার সৎকার করলাম। সঠিক সময়ে অক্সিজেন সরবরাহ করতে না পারায় তিনি মারা গেছেন। আমি শ্মশানে কাজ করছিলাম, ফোন কল রিসিভ করতে পারিনি। যতক্ষণে কল ব্যাক করি ততক্ষণে চাচা মারা গেছেন। এমন কঠিন পরিস্থিতিতেও দায়িত্ববোধ এড়াতে পারছি না।
কেবল ফ্রন্টলাইনের সেবা নয়, অনেকে চিকিৎসক, স্বেচ্ছাসেবক কিংবা রোগীর স্বজনদের জন্য খাবার বিলিয়ে ভূমিকা রাখছেন এই কঠিন সময়ে। মৌলি ইসলাম, যমুনা নিউজ। আবারও অগ্নিকাণ্ড ভারতের কোভিড হাসপাতালে। গুজরাটের এই ঘটনায় প্রাণ গেছে কমপক্ষে 18 রোগীর। শনিবার ভোররাতে ভারুচ শহরে হাসপাতালের কোভিড ওয়ার্ডে এই আগুনের সূত্রপাত, যা ছড়িয়ে পড়ে আইসিইউতে। উদ্ধারকর্মীরা জানান আগুন 1 ঘন্টায় নিয়ন্ত্রণে আসে, কিন্তু তার আগেই দগ্ধ হয়ে এবং ধোঁয়ায় দমবন্ধ হয়ে 12 রোগীর মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও 6 জন। অন্তত অর্ধশত রোগীকে উদ্ধার করে ফায়ার ব্রিগেড। আগুনের কারণ এখনও জানা যায়নি। ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ হবার পর গেল কদিনেই বেশ কয়েকটি হাসপাতালে অগ্নিকাণ্ড হলো। মহামারী পরিস্থিতিতে ভারত থেকে নিজ দেশ অস্ট্রেলিয়ায় ঢুকলেই নাগরিকরা ভোগ করবেন 5 বছরের জেল বা অর্থদণ্ড। সোমবার থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত। সম্প্রতি 14 দিনের কোয়ারেন্টাইনে থাকা ভারত ফেরতদের পর্যবেক্ষণের পর এই ঘোষণা দিল অস্ট্রেলিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের মধ্যে মিলেছে কোভিডের কয়েক গুণ বেশি শক্তিশালী ভারতীয় ভ্যারিয়েন্ট। সেটির বিস্তার রোধে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কেউ ফিরতে পারবেন না অস্ট্রেলিয়ায়। ভারতে বর্তমানে রয়েছেন 9,000 অস্ট্রেলীয় নাগরিক। অন্যদিকে বাইডেন সরকার জানিয়েছে বর্তমানে ভারতে রয়েছেন এমন নন আমেরিকান নাগরিকরা প্রবেশ করতে পারবেন না যুক্তরাষ্ট্রে। তবে মার্কিনিরা থাকছেন এই নিষেধাজ্ঞার বাইরে। বিধানসভা নির্বাচন শেষ হতেই করোনার বিস্তার রোধে কঠোর বিধিনিষেধ আরোপ করল পশ্চিমবঙ্গ সরকার। শুক্রবার রাত থেকেই কার্যকর হয় সিদ্ধান্তটি। লকডাউন বা রাত্রিকালীন কারফিউ জারি করা হয়নি, তবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ সব সিনেমা হল, শপিং মল, বিউটি পার্লার, রেস্তোরাঁ, পানশালা। ওষুধ এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান 24 ঘন্টা খোলা রাখার ছাড়পত্র পেয়েছে। তবে সকাল 7টা থেকে 10টা এবং বিকেল 3টা থেকে 5টা পর্যন্ত চলবে হাট বাজার। অনলাইন পরিষেবা এবং হোম ডেলিভারি পেয়েছে অনুমোদন। এছাড়া বন্ধ থাকবে সব ধরনের অনুষ্ঠান। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে, একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। দিল্লির বাতাসে শ্বাস নিলেই মিলছে চিতার পোড়া গন্ধ। কান পাতলে শুধুই স্বজন হারানোর আর্তনাদ। ভারতের রাজধানীর ভয়াবহ এই চিত্র উঠে এসেছে সেখানে অবস্থানরত 2 বাংলাদেশি শিক্ষার্থীর বয়ানে। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন তারাও। রাত নেই দিন নেই, অবিরাম জ্বলছে চিতার আগুন। তাই দিল্লির বাতাসে এখন শুধুই লাশের গন্ধ। দিন দিন বড় হচ্ছে মৃত্যুর মিছিল। হাজার বছর পার করে আসা ঐতিহাসিক শহর দিল্লি করোনার ভয়াবহ ছোবলে বিপর্যস্ত। টানা 8 দিন 300-র বেশি মৃত্যু দেখছে এ শহর। প্রতি ঘন্টায় অন্তত 17 জনের জীবন কেড়ে নিচ্ছে অদৃশ্য ভাইরাস। স্বজনহারা মানুষের হাহাকার, আহাজারিতে গুমোট অবস্থা মহানগরীর। দম বন্ধ হয়ে আসা অভিজ্ঞতার কথাই জানালেন উচ্চ শিক্ষার্থে দিল্লিতে থাকা বাংলাদেশি শিক্ষার্থীরা। আশপাশে বিভিন্ন স্থানে যে শ্মশান ঘাটে মরদেহ পুরানো হচ্ছে, ওই যে একটা গ্যাস তৈরি হচ্ছে, এই গ্যাসটাও কিন্তু আমরা হচ্ছে যে এখান থেকেই টের পাচ্ছি। তো এর মাঝে একটা ভয়ের সৃষ্টি হয়ে গেছে। মৃত্যু হার অনেক বেশি, তার থেকে বড় কথা আমার ইউনিভার্সিটিতে অনেকে এফেক্টেড হচ্ছে। সেটা দেখার পর মৃত্যু ভয়টা কাজ করছে অনেকের মধ্যেই, আর ইনফেক্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা। হাসপাতালে নেই বেড, সংকট অক্সিজেন আর চিকিৎসা সামগ্রীর। কোভিড আক্রান্ত হলে কোথায় কার কাছে সেবা পাবেন আছে সে দুশ্চিন্তা। এর মধ্যে আবার লকডাউনের কড়াকড়িতে নেই খাবার এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ। সব মিলিয়ে ভয়াবহ এক মানসিক দুর্যোগের মধ্যে দিয়ে যাচ্ছে সাধারণ মানুষ। এখানে অসুস্থ হলে যেহেতু হসপিটাল পাওয়ার, বেড পাওয়ার সম্ভাবনা নাই, যেটা আমরা দেখেছি এর আগে, সেহেতু সেখানে সেবা পাওয়ার জায়গার নিশ্চয়তাটা নাই। সেই কারণে তাদের মৃত্যু ভয় প্লাস ইনফেক্টেড হওয়ার ভয়টা অনেক বেশি কাজ করছে। সেখানে বিদেশি হিসাবে দিল্লিতে অবস্থান করা এই মুহূর্তে খুবই আমাদের জন্য একটা মানসিকভাবে চাপের সৃষ্টি অবস্থা। মরদেহের চাপ সামলাতে দিল্লিতে খোলা হচ্ছে একের পর এক অস্থায়ী শ্মশান। কবরস্থানে জায়গা না থাকায় শহরের বাইরে তৈরি হয়েছে গণকবর। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। আফগানিস্তানের লোঘার প্রদেশে একটি গেস্ট হাউসে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত কমপক্ষে 30 জন। শুক্রবার সন্ধ্যার ওই হামলায় আহত 100-র কাছাকাছি।
দেশটি থেকে চূড়ান্তভাবে মার্কিন সেনা প্রত্যাহার শুরুর আগ মুহূর্তে হলো ভয়াবহ হামলাটি। আজ থেকে ২৫০০ সেনা সদস্যের সরিয়ে নেওয়া শুরু করবে যুক্তরাষ্ট্র। প্রাদেশিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি, ইফতার চলাকালে হঠাৎই নিরাপত্তা বলয়ে ভেঙে ভারী একটি ট্রাক ঢুকে যায় পুলি আলম অতিথিশালায়। জোরালো বিস্ফোরণে মূল ভবন ছাড়াও ক্ষতিগ্রস্ত হয় চারপাশের ঘরবাড়ি। প্রশাসনের দাবি, নিহতদের বেশিরভাগই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আগত শিক্ষার্থীরা। এখনও কেউ হামলার দায় স্বীকার না করলেও তালেবানের দিকেই যাচ্ছে সন্দেহের তীর। বিতর্কিত জলসীমা ঘিরে সংঘাতে উত্তাল কিরগিজস্তান তাজিকিস্তান সীমান্ত। শুক্রবার পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩১ জন, আহত ১৫০ শতাধিক। গেল বৃহস্পতিবার থেকে তাজিকিস্তানের ভূখণ্ডে থাকা ভাক্স নদীর পানি উত্তোলন ঘিরে চলছিল উত্তেজনা। স্থানীয়দের বাকযুদ্ধ, পাথর ছোড়াছুড়ি থেকে বিষয়টি গড়ায় সামরিক বাহিনীর গোলাগুলি পর্যন্ত। স্থলবেষ্টিত কিরগিজরা যেন নদী থেকে পানি সংগ্রহ করতে না পারে, সেজন্য এলাকাটিতে রয়েছে সিসিটিভি এবং পর্যবেক্ষণ টাওয়ার। তা থেকে গণ্ডগোলের সূত্রপাত। প্রাণ বাঁচাতে সীমান্ত অঞ্চল ছেড়েছেন প্রায় ১০,০০০-এর মতো মানুষ। গেল ৩০ বছর ধরেই সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ দুটির মূল সংকট জলসীমা। সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে, একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিষেধাজ্ঞা আরোপের জবাবে ইউরোপীয় ইউনিয়নের ৮ শীর্ষ কূটনীতিককে কালো তালিকাভুক্ত করল রাশিয়া। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করে খবরটি। তালিকায় রয়েছেন ইউরোপীয় কমিশনের ব্যবস্থাপনা ভাইস প্রেসিডেন্ট ভেরা জোরোভা, ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট ডেভিড সাসোলি। রাশিয়ার অভিযোগ, ইউর বিধিমালা জোরপূর্বক এবং অবৈধভাবে রুশ নাগরিক ও প্রতিষ্ঠানের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, যা সরাসরি দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন। ২২,০০০ মারণাস্ত্র চোখের নিমেষেই পাল্টে গেল ৬০ টন লোহায়। চলতি সপ্তাহে বেলজিয়াম কর্তৃপক্ষ নিল এই যুগান্তকারী উদ্যোগ। গেল ২৭ এপ্রিল ঘেন শহরে অবস্থিত ইস্পাত প্রতিষ্ঠান আর্সেলর মিত্তালের কারখানায় নেওয়া হয় অস্ত্রগুলো। ট্রাক ভর্তি অস্ত্রগুলো পরে বিশাল অগ্নিকুণ্ডে গলিয়ে পরিণত করা হয় পুনরায় ব্যবহার্য লোহায়। পুলিশ প্রশাসন জানিয়েছে, অস্ত্রগুলোর অর্ধেকই নিরাপত্তা বাহিনীর কাছে স্বেচ্ছায় জমা দিয়েছেন নাগরিকরা। বাকিগুলো পুলিশ বাহিনীর আদিকালের হাতিয়ার, যা অস্ত্রাগারে নষ্ট হচ্ছিল। নিয়ে তৃতীয়বারের মতো এমন উদ্যোগ নিল বেলজিয়াম। এই ছিল যমুনা আইডেস্কের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।